গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। তো আমরা ওই আগের দিন শুরু করেছিলাম হচ্ছে গড় লসাগু গসাগু করেছিলাম ম্যাথে। আজকে অনুপাত সমানুপাত আর মিশ্রণ এই দুটো চ্যাপ্টার করব। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, যে পি এর 40%, কিউ এর 0.75, আর এর যদি 1/4 হলে পি ইস টু কিউ ইস টু আর কত হবে? তো পি এর 40% এর মানে কি, আমরা পি ইন্টু 40/100 লিখতে পারি, 40%। হ্যাঁ স্যার। ইকুয়াল টু বলছি কিউ এর 0.75, তার মানে 0.75 কে আমরা ভগ্নাংশে নিয়ে চলে যাব 75 আর বাই 100, আর আর এর বলছে কত 1/4। এক্ষেত্রে এখন আমরা কি পেয়ে যাব, দেখো ইকুয়াল টু যদি আমরা মনে করি কে নিয়ে নেবো একটা, তাহলে কে ধরেও আমরা চাইলে করতে পারি। তাহলে কে ধরে নিলে পি এর ভ্যালু কত পেয়ে যাবো বলো, 100 কে বাই 40, তারপরে কিউ এর ভ্যালু পেয়ে যাবো 100 কে বাই 75, এরকম পেয়ে যাবো না? হ্যাঁ স্যার। 100/40 কে, কিউ আমরা পেয়ে যাব হচ্ছে কত 100/75 কে, আর আমরা পেয়ে যাব হচ্ছে 4/1 কে। এখন আমাদের চাওয়া হয়েছে কি পি ইস টু কিউ ইস টু আর। দেখো কে গুলো কেটে গিয়ে পড়ে থাকবে কে, 100/40 ইস টু 100/75 ইস টু 4। তাহলে প্রথমে আমরা আগে কাটাকাটিটা করে নিয়ে তারপর দেখবো নিচে কি পড়ে থাকে। তো কত দিয়ে কাটবো বলো, এই যে এখানে 0 0 কে বা 20 দিয়ে 20 দিয়ে 40, 5 20 100, আর এখানে 25 দিয়ে 3 25 75, 4 25 100। তো নিচে দেখো 2 আর 3 এর লসাগু কত 6, সেই জন্য আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পেয়ে যাব, দেখো এখানে 6 যদি বসাই তাহলে কেটে গিয়ে 3 পড়ে থাকবে, আর 5 গুণ 3 আমরা পেয়ে যাব কত 15। 15 ইস টু এখানে 6 থাকলে 2 পড়ে থাকবে, 4 2 8, আর এখানে 4 গুণ 6 হয়ে যাবে 24। আমাদের অ্যান্সার হয়ে গেল 15 ইস টু 8 ইস টু 24। অপশন বি 15 ইস টু 8 ইস টু 24। আর বুঝতে অসুবিধা হলে বলবে। স্যার 24টা কিভাবে এলো? হুম, 3 দুগুণে নিচে 6 আর 4 24 করেছেন। নিচে কত দিয়ে পুরো ফ্র্যাকশন ভ্যালু গুলোকে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই যে অনুপাতের ভ্যালু গুলোকে, নিচে 2 আছে আর 3 আছে, 2 3 এর লসাগু কত বলো, 2 3 এর লসাগু কত 6। 6, তাহলে পুরোটাকে আমরা 6 দিয়ে সবগুলোকে 6 দিয়ে গুণ করলাম। লেখে 6 দিয়ে গুণ করলে 2 দিয়ে কেটে গিয়ে 3 পড়ে থাকে, 5 গুণ 3 15, এখানে 6 থাকলে কেটে গিয়ে 2 পড়ে থাকে, 4 গুণ 2 8, আর এখানে নিচে তো 1 আছে, তো নর্মালি 4 গুণ 6 হয়ে গেল, তাহলে 24। যেহেতু সবগুলোকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম সেই জন্য 4 কেও আমরা করলাম 6 দিয়ে মাল্টিপ্লাই। বুঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট আমরা দেখি, এক হলো এবারে 2 নম্বর। বলছে যে 3 7 8 এবং 16 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। আচ্ছা দেখো, যদি এ স্যার বি, ওটা সি হবে। কি অপশন অ্যান্সার সি হবে? হ্যাঁ ওটা বললাম, সি হবে আচ্ছা, অ্যান্সার। এ বি সি ডি এরা যদি সমানুপাতে থাকে, সমানুপাতে ধরো থাকে, তাহলে একে আমরা কিভাবে লিখতে পারবো অঙ্কের ভাষায়, এ ইস টু বি
ডবল ইস টু সি ইস টু ডি। এর মানে কি? এর মানে হচ্ছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এইভাবে আমরা লিখতে পারবো। এখানে যদি এইভাবে লিখতে পারি, তো দেখো কি বলা হয়েছে, এদের সাথে যোগ করতে বলা হয়েছে। তো আমরা ধরে নিলাম যোগ কত করব, আমরা এক্স যোগ করব। তাহলে যোগ করার পরে কি বলছে, যোগফলগুলি সমানুপাতে থাকবে। তার মানে আমরা পেয়ে যাব কত, 3 প্লাস এক্স বাই 7 প্লাস এক্স ইকুয়াল টু 8 প্লাস এক্স বাই 16 প্লাস এক্স। আমরা কি করলাম, এক্স যোগ করলাম। এখন আমাদের ভ্যালু দরকার কি, এক্স এর ভ্যালু। দেখো এই জিনিসটা আমরা লিখতে পারি, আর অথবা একে কিন্তু আমরা আর একভাবে লিখতে পারি, যে কোনাকুনি করে এডি ইকুয়াল টু বিসি, এইভাবেও আমরা চাইলে লিখতে পারি। তো দেখো এটা আমরা লিখতে পারি, যেহেতু বলছে যোগফলগুলি সমানুপাতে থাকে। এখন আমাদের দরকার এখান থেকে এক্স এর ভ্যালু বের করা। বলো এক্স এর ভ্যালু আমরা কি করে বের করব? যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা স্কোয়ার পেয়ে যাব না? করো, গুণ করো, তাহলে কি হয়ে যায়, 3 ষোলো 48 প্লাস 3x আর 16x হয়ে যাবে 19x প্লাস এক্স স্কোয়ার। এইভাবে ছাড়া অন্য কোনোভাবে করেছো কেউ? যে তুমি বললে অপশন কত সি, বললে যে এইভাবে করেছো না আলাদা? দেখো এবারে কোনাকুনি এখানে গুণ করবো, 7 এ 8 56, আর এটা হয়ে যাবে কত, 7x আর 8x মানে 15x প্লাস এক্স স্কোয়ার। তো দেখো এখন এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে গেল। এখন আমরা এক্স গুলোকে একদিকে নিয়ে নিব। কোন দিকে নিব, এইদিকে বড় আছে তো এখানে নিয়ে আসলাম। তাহলে 19x মাইনাস 15x, আর এই সাইডে আছে আমাদের কত, 56 মাইনাস চলে যাবে 48, বা 19 থেকে 15 বা 4x মানে কত হয়ে যাবে 8। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, 2। এই হয়ে গেল এক্স এর ভ্যালু 2। অ্যান্সার কত, অপশন সি। দেখো বোঝা গেল? এই ক্ষেত্রে দেখো সমানুপাতে দুই সাইডের যে পদগুলো, এদেরকে বলা হয় কি, প্রান্তীয় পদ, আর মধ্যের পদগুলোকে বলা হয় মধ্যপদ। তো প্রান্তীয় পদ এক্ষেত্রে কে, এডি। এডি হচ্ছে কি প্রান্তীয় পদ, বিসি মধ্যপদ। আবার সমানুপাত কি হয়, অনেক সময় তিনটে সংখ্যা দিয়ে, ধরে নাও এরকম, আমি একটু বলে দিই ক্ষেত্রে যদি আসে এই টাইপের অঙ্ক আমি বলবো আবারও। যদি এ বি সি তিনটে সংখ্যা বলে সমানুপাতে আছে, তখন আমরা এখান থেকে বলতে পারবো কি, যেটাকে তখন এইভাবে লিখবো, এই যে বি সি এর জায়গাতেও তখন আমরা বি লিখবো। এখান থেকে তখন আমরা লিখতে পারবো যে বিসি। তো বিসির জায়গায় যেহেতু দুবার বি চলে আসলো, তখন আমরা লিখতে পারবো কি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। সেইভাবে কিন্তু আমরা তিনটে সংখ্যার ক্ষেত্রেও সমানুপাতি বের করতে পারি। আচ্ছা, তুমি কোথায় বুঝতে অসুবিধা হচ্ছিল বলো? 3 নম্বরটা দেখো প্রায় সেম অঙ্ক, একের মতো। তো আমরা নিচে, আচ্ছা 3 নম্বরটা আমরা নিচে করছি। কি বলছে আমাদের, যে পি এর 2/3 ইকুয়াল টু কিউ এর 75%। পি এর 2/3 ইকুয়াল টু কিউ এর 75% মানে 75/100 ইকুয়াল টু আর এর কি বলা হয়েছে, যে আর এর 0.6 হলে পি ইস টু কিউ ইস টু আর কত। আর এর
0.6 মানে 6/10। তো আগের অঙ্কটা যদি লক্ষ্য করো তাহলে আমরা কিউ ধরবো, এই কে ধরেও করতে পারি, অথবা এই যে মাল্টিপ্লাই হয়ে আছে একে জাস্ট উল্টে দাও। তো 3/2 100/75 ইস টু 10/6। একইভাবে আমরা কে ধরতে পারি, দিয়ে এই যে অলরেডি উল্টে যাবে, কে গুলো কেটে যাবে, দিয়ে এটা আমরা পাবো। তো আস্তে আস্তে প্রথমে যেহেতু আমরা ওইভাবে করে ফেললাম, এবার আমি ওই জায়গা থেকে সরে গিয়ে একটু আরো তাড়াতাড়ি করার চেষ্টা করছি এইভাবে। হ্যাঁ, তোমাদের এইভাবেই করতে হবে যত তাড়াতাড়ি হয়। এই যে যেটা গুণ হয়ে থাকবে, আমরা ইস্টু করার সময় কি করব, ওই গুণের পোর্শন গুলোকে উল্টে দেব, বা তাদের অনন্যক বা রেসিপ্রোকাল নেব। ভগ্নাংশের ক্ষেত্রে অনন্যক নিচ্ছি আমরা। যেমন a/b যদি একটা ভগ্নাংশ হয়, এর অনন্যক কি হয়ে যায়? অনন্যক কি? অনন্যক হচ্ছে কি, যে লবটা হরে এবং হরটা লবে চলে যায়। তো সেই কাজটাই হচ্ছে এখানে। তো এখান থেকে দেখো নিচে আমাদের লসাগু চাইলে আমরা বের করতে পারি, অথবা কাটাকাটিটা করে নিতে পারি। তো করি, 25 3 হয়ে গেল কত, 75, আর এখানে 4 25 100। তো দেখো এখানে আমরা পেয়ে গেলাম 2 3 6। তো এদের লসাগু কত হয়ে যাবে বলো, এদের লসাগু কত হয়ে যাবে? 2 3 6 এর লসাগু কত? স্যার 10/6 তো কাটাকাটি যাবে, 2 3 6 2 5 10। কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 3 আর এখানে 5, তাহলে আমাদের হ্যাঁ তখনও 6 হতো। তাহলে আমাদের পড়ে থাকলো 2 আর 3, তাহলে এরও লসাগু হয়ে যাবে কত, 6। এই যে দেখো 6 আসছিল, ওই জন্য আমি আর কাটিনি, রেখে দিয়েছিলাম। 6 যদি আসে তাহলে এখন আমরা কি করবো, এই 6 দিয়ে মাল্টিপ্লাই করবো। তো একে 6 দিয়ে করলে দেখো 2 দিয়ে কেটে 3 পড়ে থাকে, আর 3 গুণ 3 হয়ে যায় কত, 9। এখানে 6 এর সাথে 2 পড়ে থাকে, তাহলে 4 গুণ 2 হয়ে যায় কত, 8। আর এখানে 6 2 পড়ে থাকে, তাহলে হয়ে যাবে 10। তাহলে আমরা পি ইস টু কিউ ইস টু আর পেয়ে যাবো কত, 9:8:10। অপশন বি 9:8:10। দেখো অপশন 4, কোশ্চেন 4 কি বলছে, যে একটা ঘড়ির ঘন্টার কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগ তাদের অনুপাত কত। তো এই যদি একটা ধরো ঘড়ি হয়, তো ঘড়িতে বড়টা কি থাকে, সেকেন্ডের কাঁটা, আর ছোটটা ধরো কি থাকে, ঘন্টার কাঁটা। এটা সেকেন্ডের কাঁটা আর এটা ঘন্টা আওয়ারের কাঁটা। তো এরা ধরো এখান থেকে শুরু করছে, দুজনেই শুরু করে এখান থেকে শুরু করে এইভাবে ঘুরে আবার যে এই পথে এসে শেষ করবে, তাহলে মোট কত ঘুরছে, 360 ডিগ্রি, তাই তো? তো এই যে এক পাক ঘুরতে সেকেন্ডের কাঁটা কতক্ষণ সময় নেয়, বলো সেকেন্ডের কাঁটা কতক্ষণ সময় নেয়? বুঝতে পারলো না? বলো কত নিবে সেকেন্ডের কাঁটা, এক পাক ঘুরতে ঘুরির কতক্ষণ সময় নেই? 60 সেকেন্ড। 60 সেকেন্ড সময় নেই। তাহলে সেকেন্ডের কাঁটা সময় নিচ্ছে কত, 60 সেকেন্ড। ষাট সেকেন্ড। আর কি বলেছে সেকেন্ডের সাথে, ঘন্টার কাঁটা, আর ঘন্টার কাঁটা এক পাক ঘুরতে কতক্ষণ সময় নেয়? 60 নেই, 36 সেকেন্ড। বলো ঘন্টার কাঁটা কতক্ষণ নেবে, পুরো এক পাক ঘুরলেও কতক্ষণ ঘুরবে, 12 ঘন্টা ঘুরবে না? 60 মিনিট কি মিনিটের কাঁটা তো, 60 মিনিট। 60 মিনিট কেন, 60 মিনিট মানে তো 1 ঘন্টা। একটা ঘড়ির কাঁটা 1 ঘন্টায় পুরো ঘড়ি ঘুরতে পারে?
12 থেকে আবার ঘুরে যদি ঘন্টার কাঁটা 12তে আসে তাহলে ও কতক্ষণ হয়ে যাবে? 12 ঘন্টা হয়ে যায় না ওর মাঝে? হ্যাঁ স্যার। তাহলে ঘন্টার কাঁটা 1 মিনিট কে ঘুরবে, 1 মিনিট ঘুরবে হচ্ছে মিনিটের কাঁটা। তো ঘন্টার কাঁটা ঘুরছে 12 ঘন্টা। তাহলে এদের বলা হয়েছে কি, যে ঘন্টার কাঁটা আর সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত। তাহলে ওটা এখন আমরা বের করব। তাহলে ঘন্টা সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত। তো গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়, তাই তো? আর দেখো দূরত্ব তো আমরা একই ধরে নিয়েছি না, পুরো দূরত্বটা একই ধরলাম তো, এক পাক। তো এটা আমরা ধরে নিই ডি, দূরত্ব ধরে নিলাম ডি, এবং সময় নিচ্ছে কত? 60 সেকেন্ড। পুরোটা সেকেন্ডে রাখছি। ও সরি, এটা ঘন্টা আমরা যেহেতু প্রথমে লিখেছি তাই প্রথমে আমাদের ঘন্টা লিখতে হবে। তার মানে ডি বাই হয়ে গেল কত? 12 ঘন্টা ইস টু, এবারে সেকেন্ড, সেকেন্ডও একইভাবে ডি পথ ও যাচ্ছে কতক্ষণে? 60 সেকেন্ডে। তো আমাদের প্রথম কাজ হলো এককটাকে সেম করা। তো ডি ডি যদি আমরা কেটে দিই তাহলে পাবো নিচে কি? 12 গুণ 3600 ইস টু 1/60। দেখো এত দূর কারো বুঝতে অসুবিধে? কারো বুঝতে অসুবিধা এত দূর? না স্যার। তাহলে এখান থেকে এবার আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। বলো ক্যালকুলেশনটা করে অ্যান্সার কত হচ্ছে বলো, বের করো। স্যার 1/720:1। তাহলে দেখো এখানে আমরা শূন্য শূন্য কেটে দিতে পারি, আর এখানে এইভাবে কাটা যায় না যদিও। তো দেখো আমরা দুই পক্ষে কি গুণ করে দেবো? কেটে দাও, এখানে 60, আর একে কাটলে আমরা 60 পেয়ে যাব। তো নিচে দেখো 60 গুণ 12 720 পেয়ে যাচ্ছি না আমরা, আর এটা তো 1, হ্যাঁ স্যার। তার মানে এটা হয়ে গেল কত? 1/720 ইস টু 1। তো 720 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 1 ইস টু 720। তাহলে আমরা পেয়ে গেলাম ঘন্টা আর সেকেন্ডে কাটার গতিবেগের অনুপাত। দেখো বোঝা গেল? স্যার। তাহলে অ্যান্সার হয়ে গেল কত আমাদের? 1 ইস টু 720। আছে এগুলো? নেই, দেখো 120 আছে তো, 1 ইস টু 720, অপশন সি। মানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। স্যার। হুম। স্যার 1:120 হবে, 720। কি করে উত্তর দেখে বলছো 1:120? না প্রশ্ন ক্যালকুলেশনটা বলছো বলো? স্যার এটা করেছিলাম আর কি। কি করে আসলো 120? দেখো আমাদের বলা হয়েছে কি গতিবেগের অনুপাত বের করতে। গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়। আমাদের প্রথম কাজ হলো আমরা দূরত্বটা ফিক্সড ধরে নিলাম ডি। তাহলে ও এক পাক ঘুরছে মানে ও ডি ঘুরছে দূরত্ব। সরণ সেকেন্ডে শূন্য হয়ে যায়, কিন্তু দূরত্ব কত? ডি। এবং সময় কত নিচ্ছে? ঘন্টার কাঁটা ওই এক পাক ঘুরতে সময় নিচ্ছে কত? 12 ঘন্টা। সেকেন্ডের কাঁটা নিচ্ছে কত? 60 সেকেন্ড। নর্মালি ভাবে আমাদের ক্যালকুলেশন, তো ক্যালকুলেশনে কোনো ভুল নেই, এতে কোনো ভুল নেই। যদি তোমার অন্য অ্যান্সার থাকে তাহলে তুমি আমাকে পাঠিয়ে রাখো, আমি দেখছি, দেখে বলছি কোথায় ভুল আছে। হুম। তো
এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কত 1:720, 1:720, অপশন সি। এখানে মনে হয় অপশন বি ছিল 120, ওটা ভুল আছে। নেক্সট দেখো কি বলছে যে আনন্দ ও বালার বর্তমান বয়সের অনুপাত 8:3 হলে আনন্দের বয়স যখন 30 ছিল, বালার বয়স তখন 5 ছিল, তাহলে বালার বর্তমান বয়স কত? 5 নম্বর। আমাদের বলে দেওয়া হয়েছে কি আনন্দ ও বালার বর্তমান বয়সের অনুপাত। বর্তমান বয়সের অনুপাত আমাদের বলে দেওয়া হয়েছে কত? 8:3। এবং আরো কি বলা হয়েছে যে যখন আনন্দের বয়স ছিল কত? 30 বছর। যখন আনন্দের বয়স ছিল 30 বছর, তখন বালার বয়স ছিল কত? 5 বছর। আনন্দর বয়স 30, বালার 5 হলে বালার বর্তমান বয়স কত হবে? তো বলো, বয়সের অনুপাত কি চেঞ্জ হবে? বছরে বছরে চেঞ্জ হয়? দুজনের যদি বয়সের অনুপাত বলি ওটা চেঞ্জ হয় না। দেখো একজনের বয়স ধরো এখন 10 বছর আছে, একজনের 5 বছর আছে, তাহলে এই ক্ষেত্রে অনুপাত কত হয়ে যাবে? 2:1। 2:1। 1 বছর পরে এর বয়স 11, এর বয়স 6, এক্ষেত্রে অনুপাত কত হবে? 11:6। 11:6 হয়ে যাবে। তো দেখো অনুপাত কিন্তু চেঞ্জ হয়ে গেল, দুটো একই না, তো অনুপাত কিন্তু চেঞ্জ হয়। ওই জন্য আমাদের বয়সের অনুপাত বলে দেওয়া হয়নি, বলে দেওয়া হয়েছে বর্তমান বয়সের অনুপাত। তো এই কাজটা আমরা একটু কি শর্টকাটে যদি করতে চাই কি করে করতে পারবো? তো দেখো, আর যাই হয়ে যাক না কেন, আচ্ছা এখানে যদি আমরা লক্ষ্য করি এদের গ্যাপটা কিন্তু কখনো আলাদা হবে না। গ্যাপ কি কখনো আলাদা হবে? বয়সের পার্থক্য কখনো আলাদা হয়? কেউ যদি 2 বছরের কেউ যদি 2 বছরের বড় থাকে, 10 বছর পরে ওই 2 বছরেরই বড় থাকে। তো তো ওটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, পার্থক্য চেঞ্জ হবে না। তো আমরা এই পার্থক্য নিয়েই অঙ্কটা এখন করবো। যে এই জায়গায় আমাদের গ্যাপটা কত বলে দেওয়া হয়েছে? 25 বছরের না? হ্যাঁ। কিন্তু দেখো এখানে আমাদের গ্যাপ কত আছে? 5। তো এমন ভাবে আমাদের সেট করতে হবে ডাটাটা যাতে আমাদের 25-এর গ্যাপ হয়। তো 25-এর গ্যাপ করার জন্য কি করবো? একেও আমাকে 5টাকে 25 করতে হবে, তো একে 5কে 25 করার জন্য কি করতে হবে? গুণ 5 না? হ্যাঁ। এই গুণ 5 আমরা তখনই করতে পারবো যখন দুটোর সাথে গুণ 5 করবো। তো দেখো এর সাথেও যদি গুণ 5 করি তাহলে আমরা পেয়ে যাবো কত? 40। কিভাবে? এর সাথেও যদি আমরা গুণ 5 করি তাহলে পেয়ে যাবো 3×5 = 15। তাহলে আমরা পেলাম 40:15। এবারে গ্যাপটা দেখো তো কত হচ্ছে? 25। 25-এর গ্যাপ হয়ে গেল। তার মানে দেখো গ্যাপ কিন্তু আমরা দুটোরই এবারে সেম করে ফেললাম। তাহলে এখানেও গ্যাপ আমরা পেয়ে গেলাম কত? 25 বছরের গ্যাপ আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এই ক্ষেত্রে দেখো এটা কত বছর পর? 10 বছর পর না? 30 10 40, 5 10 15। তো এটাই তো। আবার এটা কি জিনিস ছিল? বর্তমান বয়সের অনুপাত। তো বর্তমান বয়সের রিয়েল অনুপাত আমরা পেয়ে গেলাম 40:15, আর এটাই তো হয়ে যাবে এদের বয়স।
তাহলে দ্বিতীয়টা হচ্ছে বালা, তাহলে বালার বর্তমান বয়স তাহলে আমরা পেয়ে গেলাম কত বছর? 15 বছর। 15 বছর। স্যার আবার কোশ্চেনটা একটু বলবেন? কি ছিল কোশ্চেন? যে আনন্দ ও বালার বর্তমান বয়সের অনুপাত 8:3 হলে এবং যখন আনন্দর বয়স বলছে 30 বছর আর বালার বয়স বলছে কত? 5 বছর, তাহলে বালার বর্তমান বয়স কত? তো এই যে দেখো, এই ক্ষেত্রে আমরা পুরো কাজটা করলাম কি, তাদের বয়সের পার্থক্য, যেহেতু আমাদের কাছে দুটো জিনিস দিয়ে রেখেছে এবং আমরা জানি যে দুজনের বয়সের পার্থক্য কখনো চেঞ্জ হয় না, পার্থক্য সবসময় ফিক্স থাকে, তো সেই ফিক্স পার্থক্য থাকে, সেটাই আমরা এখানে কাজে লাগালাম। তো এখানেও দেখছি আমরা কত 25 বছরের গ্যাপ। তো এমন ভাবে এই অনুপাতকে আমি সেট করব যাতে করে আমরা 25-এর গ্যাপ পাই। তো সেটা পাওয়ার জন্য আমরা কি করলাম, এদের যে গ্যাপটা দেখছি 5 আছে, তো 25 পাওয়ার জন্য তাহলে সেখান থেকে বুঝে গেলাম কি, যে 5 দিয়ে গুণ করতে হবে, সেই জন্য আমরা পুরো অনুপাতকে আমরা 5 দিয়ে গুণ করলাম, পেয়ে গেলাম 40:15। এবং এটাই তো বর্তমান বয়সের অনুপাত 40:15, যেটা হচ্ছে বালার দ্বিতীয়টা, ওই জন্য বালার বর্তমান বয়স পেয়ে গেলাম আমরা 15 বছর। তো কারো আর বুঝতে অসুবিধা হলে বলো। স্যার 10 বছর পরে ওটা কেন লিখলেন? এটা এমনি নর্মালি বোঝানোর জন্য এখানে। স্যার 5 × 5টা ওটা কোথা থেকে আসছে ওটা বুঝতে পারলাম না। আচ্ছা, তো দেখো আমাদের মাইকটা অফ করো। এক্ষেত্রে দেখো যে গ্যাপ কত আছে আমাদের, 25 বছরের না? কত বছর গ্যাপ আছে 25 বছরে? হ্যাঁ স্যার। মাইকটা অফ রাখবে। তো এই ক্ষেত্রে দেখো, তো এটা হচ্ছে আমাদের পার্থক্য কত, 5। তো আমাদের পার্থক্য 5 আমরা রাখলে হবে না, একেও আমাদের পার্থক্য 25 বানাতে হবে। তো 25 বানানোর জন্য আমাদের কি করতে হবে, গুণ 5 করতে হবে। তো এই জিনিসগুলো আমি মিটিয়ে দিচ্ছি। তো এখানে গুণ 5 করতে হবে, 25 করার জন্য কি করতে হবে, গুণ 5 করতে হবে, সেই জন্য আমরা 5 দিয়ে গুণ করলাম, যাতে করে 5 × 5 25, পুরো অনুপাতকে 5 দিয়ে গুণ করলাম এবং সেখানে দেখলাম গ্যাপটা পেয়ে গেলাম আমরা কত, 25। আমাদের কাজই হলো পার্থক্যটাকে ফিক্স করা। আর কারো কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, পরে হচ্ছে কত, 6 নম্বর, যে একটা ব্যাগে 1:2:3 অনুপাতে যথাক্রমে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা আছে, তাহলে ব্যাগটিতে মোট 30 টাকা থেকে থাকে, তবে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? এক্ষেত্রে আমরা কি করব, তো দেখো এটাও আমি নিচে করছি কত, 6 নম্বর। আমাদের 3 ধরনের মুদ্রা, 5, 10, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা। 25 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা কি অনুপাতে আছে? 1:2:3। 1:2:3। তো আমরা এক কাজ করি কি, আমরা সংখ্যাটাই ধরে নিই। তো ধরে নিই যেটা xt আছে, এটা 2x টা আছে আর এটা 3xt আছে, তাহলে মোট কত পয়সা আছে সেটা আমরা বের করবো। তাহলে 25 পয়সা আছে এক্সট্রা, তার মানে কত পয়সা হয়ে গেল এখানে, 25x পয়সা না? 25x। এখানে 10 পয়সা আছে 2 এক্সট্রা, তার মানে এটা হয়ে গেল কত, 20x পয়সা, আর এটা হয়ে গেল আমাদের 15x পয়সা। তাহলে মোট আমাদের কত হয়ে গেল, মোট কত পয়সা হয়ে গেল? 60 পয়সা। 25, 40, হ্যাঁ 60, 60 পয়সা না, 60x পয়সা, 60x পয়সা। কিন্তু আমাদের প্রশ্ন বলছে কত, আমাদের বলছে কত, 30 টাকা, কিন্তু আমরা পুরো 30 অঙ্কটা টাকা। করছি পয়সায়, সেই জন্য 30 × 100 এত পয়সা আছে। তো এখান থেকে দেখো এখন আমরা x এর ভ্যালু পেয়ে যাব না, তাহলে x কত হয়ে যাবে, 30 × 100/60।
50। 30 দুয়ে 60 আর 100/2 হয়ে যাবে কত? এক্স এর ভ্যালু হয়ে যাবে 50। তো আমাদের চেয়েছিল কিসের সংখ্যা? যে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত, যেটা আমরা কত ধরেছি 3xt। আমাদের এখন কাজ হলো এই 3x এর মান কত। 75। তাহলে 3x হয়ে গেল আমাদের কত? x যদি 50 হয় তাহলে 3x হয়ে যাবে কত? 3 গুণ 50 মানে 150, 150। তাহলে এতটি আমাদের 5 পয়সার মুদ্রা আছে, 150টি। এটা তাহলে স্যার সংখ্যার বার করতে হলো। ওই তোটাই বলেছে না, 5 পয়সার মুদ্রার সংখ্যা কত। হ্যাঁ, তাহলে 150টি পেয়ে গেলাম। স্যার এখানে 30-এর সঙ্গে 100 গুণ করেছেন কেন এটা একটু বলুন না। 30টা কি ছিল প্রশ্নে? 30 কি ছিল বলো? 30 পয়সা বলেছে প্রশ্নে? না টাকা স্যার। এই যে 30 টাকা বলেছে, এই যে কোনটা প্রশ্ন, এই যে 6 নম্বর টাকা বলেছে, কিন্তু পুরো অঙ্কটা আমরা করলাম কিসে? পয়সায় না। তো দেখো, এত এতগুলো পয়সাকে টাকায় নিয়ে যাওয়া সুবিধা না একটা টাকাকে পয়সা নিয়ে যাওয়া সুবিধা? নিশ্চয়ই টাকাটাকে পয়সা নিয়ে যাওয়া সুবিধা। টাকাটাকে পয়সা ভাগ। হ্যাঁ, সেই জন্য আমরা সেটা করলাম, এই জন্য গুণ করলাম 100 দিয়ে। কারণ এটা এই যে 60x টা কি, 60x তো পয়সা। তো আমরা তো পয়সার সাথে টাকাকে সমান করতে পারি না, সেই জন্য ওকেও আমরা আমাদের পয়সাতে নিয়ে যেতে হলো। এটা হচ্ছে মুদ্রা, আর এটা হচ্ছে কি মুদ্রার সংখ্যা। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে আমাদের হয়ে গেল 150টি, অপশন সি। এটা কোনটা হয়েছিল আমাদের? বালার বর্তমান বয়স কত পেয়েছিলাম? 15 বছর। অপশন 5 হয়ে গেল সি। নেক্সট 7 নম্বর দেখো, যে 7, 16, 43, 88 সঙ্গে কত যোগ করলে সংখ্যাগুলি পরস্পরের সমানুপাতি হবে? তাহলে এই পুরো অঙ্কটা কার মতো হয়ে যাবে? কোশ্চেন 2 এর মতো। তাহলে এটা করে বলো। 2 এর মতো হয়ে যাবে। তো করে দেখো কত হচ্ছে। সেগুলো লসাগু করতে হবে না? গসাগু কেন করবে? যোগ করতে বলেছে, তাহলে যোগ করো। এবং একই সংখ্যা আমাদের যোগ করতে বলা হয়েছে, আলাদা কোনো সংখ্যা না। তাহলে কি কি সংখ্যা? এই যে দেখো প্রশ্ন, যে 7, 16, 43 এবং 88 সঙ্গে কত যোগ করলে সংখ্যাগুলি পরস্পরের সমানুপাতি হবে? দাঁড়ান স্যার, করছি অঙ্কটা একটু। করো। স্যার 2 হবে। 2 হচ্ছে না? স্যার তাহলে দেখো, এমনি বোঝাও যায় যে 7-এর সাথে 2 যোগ করলে 9, এটা হয়ে যায় 18, 45। দেখো এটা হয়ে যাচ্ছে কত? 9, 16 হয়ে যাবে 18, 43 হয়ে যাবে 45,
আর 88 হয়ে যাবে 90। তো 9/18 করলে 1/2 পাবো, আর 45/90 করলেও 1/2 পাবো, সেই জন্য হয়ে যাবে 2। তো অঙ্কটা আমি আর করাচ্ছি না, তাহলে সেম অঙ্ক 2 নম্বরের মতোই। নেক্সট দেখো 8 নম্বর, যে দুটি বাসের মধ্যে প্রথম বাসটি এত ঘন্টায় 300 কিমি অতিক্রম করে এবং দ্বিতীয় বাসটি 9 ঘন্টায় 450 কিমি অতিক্রম করে, তাহলে গতিবেগের অনুপাত কত? তো দেখো আমরা গতিবেগের অনুপাত বের করলাম ঘন্টা সেকেন্ডের কাটায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দূরত্বটাকে ফিক্সড করে নিয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু দূরত্ব ফিক্সড বা একই নেই, 300 আছে আর 450 আছে। তো আমাদের প্রথম কাজ হলো কি দুটোর গতিবেগ বের করা। স্যার 625 হবে। দেখি 625 কি করে হয়, অনুপাত বলেছে না? হ্যাঁ স্যার। স্যার তো পরিমাপ দেখো, ভুল হবে। তো প্রথম বাস আর এই হচ্ছে কি দ্বিতীয় বাস। দ্বিতীয় বাস প্রথম কাজ আমরা করব কি দূরত্ব, তারপর হচ্ছে এখানে সময়, নিচে করবো আমরা গতিবেগ। তো প্রথম বাস দূরত্ব কত যাচ্ছে, ও 300 কিলোমিটার যাচ্ছে, হচ্ছে 7 × 1/2, মানে আমরা কি বলতে পারি 15/2 ঘন্টায় বলতে পারি না? নেক্সট বলছে দ্বিতীয় বাস 450 কিমি যাচ্ছে, কতক্ষণে যাচ্ছে ও 9 ঘন্টায় যাচ্ছে। তাহলে এদের গতিবেগ, তাহলে গতিবেগ মানে কি, দূরত্ব বা সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। 4:5 এলো। তাহলে দূরত্ব হয়ে গেল এখানে 300 বাই 15/2 হতো, তার মানে উপরে আমরা দুইটাকে নিয়ে চলে গেলাম, আর এখানে ইস টু, যেহেতু অনুপাত বের করতে বলা হয়েছে কত 450/9। তো আমরা কেটে দিই, এখানে 15 দিয়ে কাটলে এটা কত থাকে 20, 29, 40। আর এটা থাকে কত 50, তার মানে 40:50, আর 10 দিয়ে কেটে দিলে আমরা পেয়ে যাই 4:5 অ্যান্সার। 4:5। তাহলে অপশন হয়ে গেল সি 4:5। 9 নম্বর দেখো এবারে, অনিল ও সুধীরের বর্তমান বয়সের পার্থক্য 6 বছর। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 3:4 হলে সুধীরের বর্তমান বয়স কত হবে? তো দেখো, তো 4 বছর পরে বয়সের পার্থক্য বলে দেওয়া যাচ্ছে। আমি নিচে করছি 9 নম্বরটা, এখানে করেই হয়ে যাবে। দেখো 9 নম্বর কি বলা হয়েছে, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত, 3:4। এক্ষেত্রে লক্ষ্য করো তো গ্যাপ কত আছে, এক। পার্থক্যটা কত আছে 1, কিন্তু আমাদের পার্থক্য দরকার কত, কি বলা হয়েছে এই যে দেখো, যে অনিল 6 বছর। অনিল ও সুধীরের বর্তমান বয়সের পার্থক্য 6 বছর। পার্থক্য তো সেমই থাকে, তো এককে যদি একের পার্থক্যকে 6-এর পার্থক্য করতে গেলে কি করব, পুরোটাকে আমরা গুণ 6 করব, তার মানে এটা হয়ে যাবে 3×6 = 18, আর এ হয়ে যায় 4×6 = 24। তাহলে দেখো না বয়সের পার্থক্য হয়ে গেল না 18:24, এবং এটা কিন্তু তাদের
একদম বয়স, অর্থাৎ 4 বছর পরে। প্রথমটা কে ছিল? অনিল, পরেরটা হচ্ছে সুধীর, আর আমাদের চেয়েছে সুধীরের বর্তমান বয়স। তো 4 বছর পরে সুধীরের বয়স হচ্ছে 24 বছর। এখান থেকে আমরা বলতে পারবো না সুধীরের বর্তমান বয়স কত হয়ে যাবে? 20। তাহলে হয়ে গেল 24 - 4 সমান 20 বছর। 20 বছর। এখানে গুণ যে 6 করা হয়েছিল এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো 6 বছরের পার্থক্য বলেছিল যে গুণ 6 করলাম তা না, কিন্তু যেহেতু 1 কে 6 করতে হলে এখানে পার্থক্য 1 কে 6 করতে গেলে আমাদের 6 দিয়ে গুণ করতে হবে, তাই আমরা 6 দিয়ে গুণ করলাম। তো কি বলছিল বলো? স্যার ওই তো ডিফারেন্স আছে, এক এক তো 1 মানে 6 মানে পার্থক্য বলেছে, তো 1 মানে 6 হলে 3 মানে 18, এভাবে করলে হবে। হ্যাঁ সেভাবে হবে, ঠিক। এক মানে, ঠিক 1 মানে 6 মানে, তো 3 করবো না আমরা, সুধীরের যেহেতু বের করছি তো সুধীরের 4 বলছে, তো 1 মানে 6 হলে 4 মানে 24, এবং সেটা যেহেতু 4 বছর পরে তার মানে 20। সেই জিনিসটা এখানে করা হয়েছে, এটা লিখে করা হয়েছে। এই টাইপের অঙ্ক এইভাবে তোমাদের মুখে মুখে করতে হবে। নেক্সট বলছে 10 নম্বর, দেখো যে একটা প্রদর্শনীতে প্রথম দিন দর্শকের কাছ থেকে 150 টাকা করে নেওয়া হয়, দ্বিতীয় দিন 75 টাকা, তৃতীয় দিন 25 টাকা করে নেওয়া হয়, এবং 3 দিনে প্রদর্শনীতে দর্শকের সংখ্যার অনুপাত আমাদের দিয়ে দেওয়া হয়েছে কত? 2:5:13। তাহলে দর্শকের কাছ থেকে গড়ে কত টাকা করে নেওয়া হয়েছিল? তাহলে কি বের করবো? দেখো এক্ষেত্রে আমাদের দর্শকের সংখ্যা তো কিছু বলে দেওয়া হয়নি, জাস্ট কি বলে দেওয়া হয়েছে? অনুপাত, তাই তো। তো গড় আমরা কি করে পেয়ে যাবো এক্ষেত্রে? তাহলে মোট কত টাকা নিল এবং কত জনের কাছ থেকে নিল। কয়দিনে বলা হয়েছে? তৃতীয় দিন, মানে 3 দিনে। তাহলে প্রথম দিন কত টাকা উঠেছে? 150 টাকা করে নেওয়া হয়। 150 টাকা। হুম। তাহলে 150 টাকা করে নেওয়া হয়। মোট 150 বলেনি, 150 টাকা করে বলেছে। 150 টাকা প্রতিজনের কাছে। প্রতিজন, কতজন বলা হয়েছে প্রথম দিন? 2x ধরে নিলাম, 2x জন। দ্বিতীয় দিন কত টাকা করে? 75 টাকা করে। 75 টাকা প্রতিজন। দ্বিতীয় দিন আমরা দর্শক বলছে কত? 5, তার মানে 5x জন ধরে নিলাম। 5। তৃতীয় দিন কত টাকা করে? 25 টাকা করে বলা হয়েছে। 25 টাকা। 25 টাকা করে সবার কাছে নিবে, এবং দর্শক বেশ ভালো এসেছিল 13, তার মানে 13x জন। এক্ষেত্রে দেখো এখানে কিন্তু প্রতিজন বলা হয়েছে। এবার আমাদের কাজ হলো মোট তাহলে কত, এখানে মোট কত উঠলো, এখানে মোট কত উঠলো, এখানে মোট কত কত উঠলো। তাহলে মোট কত হচ্ছে বলো? 300, তাহলে 375, 325। 300x টাকা, এটা হয়ে যাবে 75 পাঁচে কত? 375। 375, 375x টাকা।
আর এটা হয়ে যাবে 25 × 10 = 250 আর 3 25 75 325x। তাহলে মোট 3 দিনে আমাদের উঠলো এত টাকা। তাহলে 3 দিনে মোট হিসাব, মোট কতজন গেছিল 3 দিনে? 13 5 18 2 20x জন। এই 20x জনের কাছ থেকে কত টাকা তোলা হলো? এত টাকা। 325 75 4 3 60 1000x টাকা। তাই তো? তাহলে একজনের কাছ থেকে কত টাকা তুলবে, এটাই তো গড়। গড় সবসময় কি বলেছিলাম? গড় মানেই গড়, প্রতি, প্রত্যেক, এগুলো মানে হচ্ছে এক। তো গড় তাহলে কত পেয়ে যাবো? 1000x টাকা কত? 20x জন। তাহলে এক্স এক্স কেটে গেল, এখানে পড়ে থাকবে 0 0 কেটে যাবে, 100/2 মানে 50 টাকা। 50। এটাই হচ্ছে আমাদের কি? গড়। দেখো, কারো বুঝতে অসুবিধা? না স্যার। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 50 টাকা। অপশন সি 50 টাকা। 11 নম্বর দেখো, রাম ও মোহনের বয়সের অনুপাত 4:5। মোহন ও কি আছে, এটা অনিল আছে, অনিলের বয়সের অনুপাত 5:6। তাদের বয়সের যোগফল 90 বছর হয়, তাহলে মোহনের বয়স কত হবে? কি কি বলছে? রাম আর মোহন, এদের বয়সের অনুপাত বলছে কত? 4:5। আর বলা হয়েছে কি মোহন আর অনিল এর বয়সের অনুপাত বলে দেওয়া হয়েছে আমাদের 5:6। তো দেখো, মোহন এখানেও 5 আছে আর মোহন এখানেও 5 আছে। তার মানে আমরা বলতে পারি না রাম, মোহন আর অনিলের বয়সের অনুপাত 4:5:6, এটা বলতে পারি? স্যার 30 হবে। এটা বলা যেতে পারে তো। এখানে মোট কত আছে আমাদের? দেখো তো, মোট আছে 5 6 11 4 15 একক। এখানে আছে কত? 15 একক। আর এই 15-র ভ্যালুই আমাদের বলে দেওয়া হয়েছে কত? 90। 15-র ভ্যালু বলে দেওয়া হয়েছে আমাদের 90। তার মানে একের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 6। 6। আর আমাদের চেয়েছে কার বয়স? মোহনের বয়স। আর মোহনের বয়স কত? 5। তার মানে 5-এর ভ্যালু হয়ে যাবে আমাদের 30 বছর। মানে অপশন সি। সহজ একটা অঙ্ক ছিল ক্ষেত্রে। নেক্সট 12 নম্বর দেখো, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত এবং তাদের ব্যয়ের অনুপাত বলে দেওয়া হয়েছে। তাহলে উভয়ের মাসে এত টাকা সঞ্চয় করে, তবে এর মাসিক আয় কত? তো নিচে করছি এই অঙ্কটা আমি। তো 12 নম্বর, যে এ ও বি এর মাসিক আয়ের অনুপাত। কত বলা হয়েছিল? এ ও বি এর মাসিক আয়ের অনুপাত আমাদের বলে দেওয়া হয়েছে 5:4। একইভাবে এবং এদেরই মাসিক ব্যয়ের অনুপাত, মাসিক ব্যয়ের অনুপাত বলছে 3:2। এবং উভয়ের মাসে সঞ্চয় হয় কত? 800 টাকা। তাহলে এর মাসিক আয় কত? তো ধরো এই অঙ্কটা আমরা কি করে করতে পারি? আমরা ধরো তার মানে হ্যাঁ
ডিফারেন্স সঞ্চয় সমান আছে 2। এক্ষেত্রে ডিফারেন্সের গল্প যাব না, কারণ সবসময় তো ডিফারেন্স একই নাও থাকতে পারে, আয়ের ডিফারেন্স ব্যয়ের ডিফারেন্স একই নাও থাকতে পারে। থাকবে কি? না স্যার। তো সঞ্চয় কি বলেছে, দেখো একই বলেছে। সঞ্চয় উভয়ের সঞ্চয় কত? 800 টাকা। উভয়ের সঞ্চয় বলছে কত? 800 টাকা। প্রত্যেকে না একসাথে? যদি উভয়ের মাঝে আলাদা আলাদা করে 800 টাকা। তো আমরা এখানে এখানে ধরে নিই, এটা ধরো 5x/4x ধরে নাও। আর এটাকে আমরা যদি y ধরে নিই, তাহলে 3y/2y ধরে নিই। তাহলে এক্ষেত্রে দেখো উভয়ের সঞ্চয় একই না? হ্যাঁ স্যার। তো উভয় যদি সঞ্চয় একই হয়, তাহলে এক্ষেত্রে দেখো সঞ্চয়ের অনুপাত কত হবে? 2। 5x - 3y। আয় থেকে ব্যয় মাইনাস করবো, তাহলে সঞ্চয় পেয়ে যাবো না? তো আয় বলছে কত? 5x, আর ব্যয় বলছে 3y। তো আয় থেকে ব্যয় মাইনাস করে দিলাম, ইস টু 4x - 2y। এইভাবে আমরা করতে পারি, অথবা দেখো অঙ্কটা ঠিক হয়ে যেত এখানে। এখানে গ্যাপটাও আমরা দেখো সেম করতে পারি, যেহেতু আয় থেকে ব্যয় মাইনাস করব। তো 5 থেকে 3 বিয়োগ করলে কত পাচ্ছি? 2। আয় থেকে ব্যয়, আয়টাকে ধরে নিলাম আমরা 5, ব্যয়টাকে ধরে নিলাম 3, তাহলে 2, এরও গ্যাপ দেখো 2 হচ্ছে। তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আবার এই 2 এর ভ্যালু আমাদের দিয়ে দেওয়া হয়েছিল কত? 800 টাকা না? 800। হ্যাঁ স্যার। তাহলে এত দরকার হচ্ছে না এগুলো কিছু। তাহলে দেখো এখানে 2 এর পার্থক্য, এই যে এই পার্থক্যটা বলছে 2, এও 2 পার্থক্য, এখানেও 2 এর পার্থক্য। আর আয় থেকে ব্যয় মাইনাস করলেই তো আমরা সঞ্চয় পাই, যেটা বলে দেওয়া হচ্ছে 800 টাকা। এখন 12 নম্বর কি বলা হয়েছে, যে এর মাসিক আয় কত? তাহলে অতএব এর মাসিক আয় এখানে কত? 5 একক। তাহলে 1 এককের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 400 টাকা। 400। তাহলে 5 এককের ভ্যালু হয়ে যাবে কত? 5 গুণ 400 মানে 2000 টাকা। এটা হয়ে গেল এ এর মাসিক আয়। তাহলে আমাদের নর্মালি অঙ্কটা হয়ে গেল। এই যে এতগুলো যে লিখলাম এখানে ধরাধরি, এগুলো কিছু দরকার পড়ছে না, নর্মালি অঙ্কটা হয়ে যাচ্ছে, যেহেতু দুই ক্ষেত্রেই আমাদের গ্যাপটা সেম ছিল। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার এই শেষের লাইনটা আরেকবার বলুন, অতএব যেটা বললেন। বলেছে যে এর মাসিক আয় কত? এর মাসিক আয় কত? অনুপাত অনুযায়ী 5 একক না? হ্যাঁ স্যার। ওই 5 এককের ভ্যালু বের করলাম। 1 একক 400 হলে 5 একক কত? 2000 টাকা। বা একক এইভাবে কিছু না লিখতে গেলে তোমরা 5 আর এইভাবেও ধরে ধরে করতে পারো লিখে, যেটা সুবিধা হয়। সমান চিহ্ন দিবে না, যদি যেহেতু দুটোর সংখ্যা তো সমান, এই রাফ করার সময়ও সমান চিহ্ন দিবে না, কারণ রাফ তোমরা কি করছো সেটা পরীক্ষায় দেখবে না। তো সমান চিহ্ন দিতে গেলে কি হয়ে যায়, অঙ্ক করার সময় তোমরা ভুল করে বসবে। এই জন্য সমান বাদে যে কোনো চিহ্ন দিয়ে অঙ্কগুলো করবে, দেখবে ভুল হবে না। অ্যান্সার বেরিয়ে গেল আমাদের কত? 2000 টাকা। অপশন ডি, 2000 টাকা। নেক্সট 13 নম্বর দেখো, যে বলা হয়েছে কি 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, তাহলে 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তাহলে বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? তো প্রথমটা বলছে কি 10 বছর আগে,
10 বছর আগে কি বাবা বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, অর্থাৎ বাবার বয়স যদি 3 বছর হয়, ছেলের হচ্ছে 1, তাহলে 3:1 অনুপাত লিখতে পারি না? হ্যাঁ স্যার। একইভাবে বলছে আমাদের কি 10 বছর পরের গল্প। তো 10 বছর পরে কি বলছে, বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, অর্থাৎ বাবার বয়স 2 হলে ছেলের বয়স হবে কত, 1। তো দেখো উভয় ক্ষেত্রে বয়সের পার্থক্য কি আলাদা হবে দুজনের? না। হবে না। তো এই ক্ষেত্রে বয়সের প্রথমে দেখো বয়সের পার্থক্য কত আছে, 2 না? 3 আর 1 2, আর এখানে 1, তার মানে একে আমাদের 2 এর পার্থক্য আনতে হবে, সেই জন্য 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল কত, 4:2। তাহলে এখানেও দেখো 2 এর পার্থক্য, এখানেও 2 এর পার্থক্য পেয়ে গেল। তাহলে এত দূর বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এখন আমাদের বলা হয়েছে কি যে বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত হবে। তো পার্থক্য তো আমরা পেয়ে গেছি, কিন্তু এখানে পার্থক্য কি দিচ্ছে না। তো কি করে আমরা করতে পারি, দেখো প্রথমত আমরা কিছু গুণ করে করে দেখে দেখে এগোতে পারি, আর নর্মালি আমরা করতে পারি। কিরকম, তো ধরে নি, তো বাবার বয়স 10 বছর আগে, এবার আমরা রিয়েল ভ্যালু ধরে অঙ্কটা করি, এক্ষেত্রে বেশি সুবিধা। তো 10 বছর আগে বাবার বয়স ধরে নিচ্ছি আমরা 3x বছর, পুত্রের বয়স ধরে নিব কত, x বছর ধরতে পারি। এবার ডিরেক্ট বছর ধরে নিলাম, হ্যাঁ স্যার। এবং এবং 10 বছর পরে, 10 বছর পরে বাবার বয়স হচ্ছে 2y বছর, আর ছেলের বয়স হচ্ছে y। দুটো আমরা কিন্তু একই ধরতে পারবো না, কারণ 10 বছর আগে 3x বছর, আবার 10 বছর পরে কমে তো আর 2x হয়ে যেতে পারে না, সেই জন্য আমাদের দুটোকে কিন্তু আলাদা ধরতে হবে। তো এক্ষেত্রে আমরা আপাতত এটা ইউজ করছি না। তো আমরা কি করলাম, একদম এক্স্যাক্টলি তাদের কিন্তু বয়সগুলো ধরে ফেললাম। তো এখন বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স কি করে পেয়ে যায়, তো দুটো বর্তমান বয়স আমরা পেয়ে যাবো। দেখো একটা বর্তমান বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত কি হয়ে যাবে, এখানে 3x কত, 3x বছর ধরে নিয়েছি 10 বছর আগে, তো বর্তমানে 3x প্লাস 10 হয়ে যাবে না, হ্যাঁ স্যার। আর এটা হয়ে যাবে কত, x প্লাস 10। 10। এটা আমরা প্রথমটা ধরে পেয়ে গেলাম। একইভাবে তো আমরা পরেরটা ধরেও করতে পারি, বা 10 বছর পরের গল্প বলা হয়েছে, তার মানে এটা কত হয়ে যাবে, 2y মাইনাস 10, আর এটা হয়ে যাবে কত, y মাইনাস 10। এখান থেকে দেখো আমরা কিন্তু ভ্যালু গুলো বসিয়ে নিতে পারবো এবারে। তো আমরা কি পেয়ে যাচ্ছি, যে x প্লাস 10 ইকুয়াল টু y মাইনাস 10। খুব কঠিন হচ্ছে, দাঁড়াও সহজভাবে একটু এ করি। স্যার এটা তো 10 বছর আগে বলেছে, তাহলে দশ হুম, বছর আগে বলে তাহলে তো মাইনাস হবে, 3x 10 বছর, মাইনাস 10 হবে। 10 বছর আগে তোমার বয়স ধরো ছিল একটা, ধরে নাও 10 বছর আগে তোমার বয়স ছিল কত, 10 বছর, তাহলে এখন কি হবে, এখন বাড়বে প্লাস হবে। প্লাস হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কি, যে এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 20।
দেখো এই টাইপের অঙ্ক ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হবে যদি আমরা অনুপাত ধরে এগোই। তো প্রথমেই দেখো কত হয়ে গেল, গ্যাপ সমানের জন্য এটা পেয়ে গেলাম 3:1 4:2। তাহলে গ্যাপ আমরা দুটো ফিক্স করেছি কত, 2। তো এখানেও আমাদের এমন ভাবে গ্যাপ গুলো দেখতে হবে যাতে করে 2 এর অনুপাত হয়। তো এখানে গ্যাপ কত আছে দেখো, 5 না? এটা গ্যাপ কত আছে দেখো, গ্যাপ কত আছে, 11 থেকে 6 বাদ দাও, 5 পেয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার সেই এটা না পরে না। এখানে গ্যাপ কত, 6 11। তো কখন এটা সম্ভব যে বাবার বয়স ছেলের বয়সের থেকে কম হয়ে গেল? এটা আমাদের গ্যাপ ট্যাপ কিছু বের করারই দরকার নেই, শুরুতে এটা ভুল করে দিতে, ভুল। স্যার নিচেরটা না নেক্সট। তো উপরেরটা। হ্যাঁ, স্যার উপরের গণিত হচ্ছে 13 থেকে। ও আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে গ্যাপ কত, 2। এক্ষেত্রে গ্যাপ দেখো কত হচ্ছে, 7। এখানে গ্যাপ হচ্ছে 9। এখানে গ্যাপ হচ্ছে 4। এখানে গ্যাপ হচ্ছে 3। তো বলো অঙ্কে কোথাও দশমিক ভগ্নাংশ কিছু পেয়েছো? বয়স কখনো ভগ্নাংশ দশমিক আসতে পারবে? না মেনলি আমরা করি না। না তো নিশ্চয়ই এমন কোনো গ্যাপ হবে যে কিনা, যেহেতু পুরো গ্যাপ এখানে কত, 2 এর গ্যাপ, এমন একটা গ্যাপ হবে যে কিনা 2 বা 2 এর গুণিতক হবে। তো এখানে কি আছে সেটা, 7:3 আছে। তার মানে অপশন তাহলে অ্যান্সার হয়ে যাবে কত আমাদের, 7:3। এবার আমরা দেখি এটাকে 7:3 যে নিলাম এটা ঠিক নিলাম কিনা। তাহলে এক্ষেত্রে গ্যাপ করে দিলাম কত আমরা, 4 এ। না এমনি করা যাবে না কেন, এই যে এখানে চাইলে তোমরা এইভাবে করতে পারো, এক্স ওয়াই এর ভ্যালু বের করো, বের করে যে কোনো একটাতে পুট করো, এটাও করতে পারো। স্যার, হুম। স্যার বলছি এটা 10 বছর আগে আছে 10 বছর পরে, তো এটা আমি 4-এ যদি আসতে চাই তাহলে আমার 20 ডিফারেন্স হচ্ছে 3 থেকে হুম। 4-এ। এভাবে একটু হুম। দেখেন না, বুঝতে পারছি না, এটা আসছে না অঙ্কটা। 10 বছর মাইনাস করে দিলে চলে আসবে না বর্তমান বয়সটা? দশ বছর আগে 3:1 এসছে, মানে আর পরে 4:2। তো এই ডিফারেন্সটা আমি 10 বছর আগে 10, এবার পরে এলাম 20, মানে মিডিলটা নেই। তো 20 মানে 4, এভাবে। আর সেইভাবে এখন নর্মাল করতে পারি আমরা। আচ্ছা দাঁড়াও, এইভাবে ফালতু করা উচিত না। আমরা অবশ্যই যে কোনো অঙ্ক অপশন টেস্ট দিয়ে যদি করার থাকে করতে পারি। এটি অঙ্কটা যেমন অপশন টেস্ট দিয়ে খুব সহজ ভাবে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে কত ছিল, 3:1 ছিল না? হ্যাঁ স্যার। 3:1। তো গ্যাপ থাকছে আমাদের 2 এর গ্যাপ। তো দেখো আমরা তো এইভাবে বলতে পারি না, তো আমরা যদি ভ্যালু ধরে ধরেও এগোতে পারি চাইলে। তো 3:1 কে আমরা কি ধরবো, ধরো 30 ধরে নি 10 করে, তাহলে এটা হয়ে যাবে না 30:10। হ্যাঁ স্যার। আর এটাকেও আমরা করব গ্যাপ, তো দেখো গ্যাপ তো সেম করে দিয়েছি, এখন কি করব, 30 আছে কেউ যদি 10 দিয়ে করি, তাহলে দেখো 40 কত, 20। 20। স্যার তাহলে 20 আমাদের এমন, হবে না, মানে হ্যাঁ, 10। দেখো এমন এমন ভাবে করতে হবে গ্যাপটা যাতে আমাদের 20 থাকে। এখানে গ্যাপ কত হলো, 10 এর গ্যাপ 10 হলো, 10 এর গ্যাপ হলো। তো 20 গ্যাপ করার জন্য তাহলে কি করব, দেখো 30:10 কে যদি আমরা 10 দিয়ে না করে 20 গ্যাপের জন্য 20 দিয়ে যদি আমরা গুণ করি, 3×20 60, দেখো 20 পেয়ে যাচ্ছি। আর একেও যদি আমরা এখন 20 দিয়ে গুণ করি তাহলে কত পেয়ে যাব, 4×20 80:40 না?
এবারে এবারে গ্যাপ দেখো, 20 বছরের গ্যাপ, 10 বছর আগে আর 10 বছর পরে গ্যাপ কত, 20 বছরের। এই যে 20-র গ্যাপ, এখানে 20-র গ্যাপ, তাহলে আমাদের গ্যাপ ফিক্সড হয়ে গেল। তাহলে বর্তমান বয়স যে কোনো একটা থেকে বর্তমান বয়সের অনুপাত কত হয়ে যাবে দেখো, 10 বছর আগেরটা যদি ধরি তাহলে আমরা প্লাস করব, পরেরটা করলে মাইনাস করব। তাহলে 60 + 10 হয়ে যায় 70, 20 + 10 হয়ে যাবে 30। তাহলে এখান থেকেও আমরা পেয়ে যাচ্ছি কত, 7:3। অ্যান্সার কত, এই যে 7:3। দেখো এবার এবার বোঝা গেল। হ্যাঁ স্যার আমার চলে এসেছিল, কিন্তু নিচের দিকে আমি অপশনগুলো দেখছিলাম সেজন্য মিলছিল না। আর তো নিচে কিছু নেই, দেখা যাবে তো, ও পেজ দেখা যাচ্ছে না, যাচ্ছে তো, ওই যে প্রশ্ন উপরে 13 নম্বর। তাহলে প্রথম কাজ আমরা কি করলাম, দুটোর মধ্যে বয়সের পার্থক্যটাকে সেম করে আগে অনুপাতগুলো ঠিক করলাম। তারপর যেহেতু 20 বছরের গ্যাপ আছে, সেই জন্য 20 বছরের গ্যাপ করার জন্য আমরা পুরোটাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো এখানে 4:2 কি করে এলো? হুম, 4:2 কি এই ডিফারেন্সটা তো, বার করার জন্য এখানে গ্যাপ কত ছিল বলো, এই জায়গাটা গ্যাপ কত, 3 আর 1 এর মধ্যে গ্যাপ কত, 2 এর না, আর এখানে 2 আর 1 এর মধ্যে গ্যাপ ছিল 1 এর। আগে আমরা গ্যাপটাকে ঠিক করলাম, এই যে গ্যাপ 2 এর যে গ্যাপ হয়ে গেল, এবারে আমরা গুণ করলাম, যেহেতু 20 বছর মিডিলে গ্যাপ আছে, 20 কে 3 20 60 20, আর এখানেও এবারে মেন অনুপাত হয়ে গেল আমাদের কিন্তু 2:1 না 4:2। এখান থেকে পেয়ে গেলাম 80:40, 20 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই, যেহেতু এখানে গ্যাপ হচ্ছে কত, 20 বছরে। দেখো নেক্সট অঙ্কে যা 14 নম্বর, যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 65 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত বলে দেওয়া হয়েছে কত, 7:2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে এটা আমরা তাহলে কি করে করতে পারবো, এখানে তো আমরা বয়সের পার্থক্য পাচ্ছি না, বর্তমান অপশন ধরে বয়সের করতে হবে। অপশন ধরে, ঠিক অপশন ধরে আমরা চাইলে করতে পারি। হুম, তো এখানে কি কি জিনিস নিচেই করি, 14 নম্বর না, অপশন গুলো আমাদের কি কি দিয়ে দেওয়া হয়েছে, 11:6, 6:11, 5:11, 13:3। বের করতে বলা হয়েছে আমাদের কি, পিতা ও পুত্রের ও পুত্রের বয়সের অনুপাত। কি কি জিনিস দিয়ে দেওয়া হয়েছে, পিতা ও পুত্রের দেখো একটা আমাদের এখন বলা হয়েছে যে 10 বছর পর এই অনুপাত কত কত হবে। তো নিশ্চয়ই
পিতা বড় থাকবে, তাহলে প্রথমটা বড় পরেরটা ছোট থাকবে। তো এখান থেকে এখানে পুত্র বড়, এখানেও পুত্র বড়, তো এই দুটো আমরা অটোমেটিক কিন্তু বাদ দিয়ে দিতে পারছি। এখন অপশন এ হবে নাকি অপশন ডি হবে? তো দেখো 10 বছর পূর্বে, তো আমরা কি করব, এক্ষেত্রে সুবিধা হবে ধরে নাও, তাহলে এটা 7x/2x। তো 10 বছর পূর্বে যদি এদের বয়স আমরা ধরে নিই 7x বছর আর 2x বছর, তাহলে এখান থেকে আমরা বর্তমান কি পেয়ে যাব, বর্তমান বয়স কত পেয়ে যাই বলো? বর্তমানের বয়সের সমষ্টি কত হয়ে যাবে? এ 7x থেকে 10 কমবে, ও হচ্ছে কত পুত্র 2x থেকে 10 কমবে, এবং এর ভ্যালু আমাদের বলে দিয়েছে কত 65 বছর, বা 7 2 এ 9x ইকুয়াল টু 65, আর এখানে 10 10 20 প্লাস 20। তো x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত 85/9, এরকম তো আসল কথা না, কত 14 নম্বর। মাইনাস হবে না, প্লাস মাইনাসে মাইনাস। ও সরি, 10 বছর পূর্বের কথা বলা হয়েছে, হ্যাঁ ঠিক। তাহলে বর্তমানে আমাদের যেতে হলে কি করতে হবে, মাইনাস না প্লাস করতে হবে, ঠিক। তাহলে 45 হয়ে যাবে, x এর ভ্যালু আসবে আমাদের 5। এই হয়ে যাবে কি প্লাস, এ হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস 45। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 5। আর আমাদের কি বের করতে বলা হয়েছে 10 বছর পর। তো বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান তো পাবো না আমরা, এখানে পেয়ে যাব। তাহলে এদের বয়স পেয়ে যাচ্ছে, দেখো 10 বছর পূর্বে এর বয়স হয়ে যাচ্ছে কত 35 বছর না, আর এ হয়ে যাবে কত 5 2 10 বছর। তো 10 বছর পূর্বে যদি এটা হয়, তাহলে 10 বছর পর কত হবে? তো 35 এর সাথে আমরা কত যোগ করব, প্লাস 10। 20, প্লাস 20, 10 যোগ করলে বর্তমান পাবো, আবার 10 যোগ করলে আমরা 10 বছর পর পাবো। তাহলে এটা 35 যোগ 20 হয়ে যায় কত 55, আর এই হয়ে যায় কত 20 যোগ 10 হয়ে যাবে 30। তার মানে 55/30। তো 5 দিয়ে করলে 11/6। তাহলে অপশন হয়ে যাবে এ, 11/6। দেখো বোঝা গেল। আমরা এক্স ধরে করলে এই অঙ্কটা বেশি সুবিধা অপশন টেস্ট করা থেকে। স্যার এটা বর্তমানে সমষ্টি বার করলেন, বর্তমান করলাম না তো, এই যে এখানে বর্তমানের সমষ্টি, হ্যাঁ ঠিক, বর্তমানের সমষ্টি আমরা এইটুকু শুধু, তারপরে তো আমরা এক্স এর ভ্যালু বের করলাম, বর্তমান বয়সের সমষ্টি এই যে এখানে বের করলাম কত। হ্যাঁ স্যার। এখানটা আমাদের লক্ষ্য হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করা, এই যে এখানে এক্স যে ধরলাম এর ভ্যালুটা বের করা। আর এমনিও আমরা বলতে পারতাম, দেখো 7 আর 2 এর পার্থক্য কত আছে 5 না? হ্যাঁ স্যার, ওটা ধরে আমি হুম। হ্যাঁ স্যার। তো সেই অনুযায়ী আমরা করতে পারতাম, ঠিক। তো এমন ভাবে পার্থক্যটা হতো 5 বা 5-এর গুণিতক হতো। তো 13:3 এর কত হচ্ছে 10 না, হতো না, এখানে 10 হচ্ছে এখানে 5 হচ্ছে, এটা হতেই পারতো 10 5-এর গুণিতক আছে। তো সেভাবে আমরা বলতে পারছি না। যাই হোক, তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম 11:6। 14 নম্বর 11:6, অপশন এ। 15 নম্বর দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে বলে দেওয়া হয়েছে 10 বছর পরে তাদের বয়স কত হবে। একদম 14 নম্বরের মতো সেম অঙ্ক। ওখানে যেমন আমরা পরে প্লাস 20 করেছিলাম, এখানে কত করব, প্লাস 5 বছর পূর্বে বর্তমানের জন্য 5 যোগ, আবার 10 বছর পরের জন্য 10 যোগ, মানে টোটাল করব 15 যোগ। 1500। হুম। তো কি করে বের করতে পারি, একটা দেখো বর্তমান বয়সের সমষ্টি যদি 100 বছর হয়, তো 10 বছর পরে দুজনেরই বয়স 10 10 করে 20 বাড়বে।
তাহলে অ্যাড করলে আমাদের কত হয় 120, 70 50 120, আর সবগুলো 120 আছে, যাই হোক এইভাবে তাহলে আমাদের হবে না। তাহলে অঙ্কটা আমাদের করে দেখতে হবে, যেহেতু দেখো বয়সের অনুপাতে এখানে পার্থক্যটাও একের দিয়েছে, আর একের তো গুণিতক সবাই হয়। তো অঙ্কটা আমাদের পারফেক্টলি করে দেখতে হবে। তো 5 বছর পূর্বে বয়স ধরে নাও 2x, আচ্ছা এখানে 15 কত 15 নম্বর। তো 5 বছর পূর্বে, তাহলে আমরা ধরে নিব কত, পিতা হচ্ছে 2x আর পুত্র হচ্ছে x, তাহলে বর্তমানে হয়ে যাবে কত 3x প্লাস সমষ্টি কত হয়ে যায় 5 5 এ 10, এর ভ্যালু বলে দেওয়া হয়েছে আমাদের 100 বছর। এখান থেকে দেখো x এর ভ্যালু কি পেয়ে যাব 30 না, 100 থেকে 10 বার 90, হ্যাঁ x এর ভ্যালু পেয়ে যাচ্ছে কত হ্যাঁ স্যার 30। তো 30 যদি পেয়ে যায় তাহলে এটা পেয়ে গেলাম কত 30 2 এ 60 আর ইস্টু 30, এটা কত 5 বছর পূর্বে। আমাদের যেতে বলেছে কত 10 বছর পর, তার মানে প্লাস কত করবো প্লাস 15, প্লাস 15 করলে পেয়ে যাবো, তাহলে 60 আর 15 75, আর 30 আর 15 45, এই হয়ে গেল আমাদের 10 বছর পরে বয়স। তো অনুপাত পেয়ে যাবো কত 15 দিয়ে 5 15 75, 3 15 45। আচ্ছা আমাদের তো এটা বলেনি, আমাদের রিয়েল বয়স জিজ্ঞেস করছে, তাহলে এটাও আমাদের দরকার নেই। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 75 বছর আর সি 45 বছর। অপশন সি 75 বছর আর 45 বছর। সেম নিয়ম, কোনো আলাদা কোনো নিয়ম না। আর অনুপাত বের করতে বললে আমরা শেষে এই যে অনুপাত বের করলাম, যেটা হচ্ছে কত 5:3। বোঝা গেল? হ্যাঁ স্যার 16 নম্বর দেখো এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত বলে দেওয়া হয়েছে 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত হবে? তাহলে বর্তমান বয়সের অনুপাত বলে দেওয়া হয়েছে এক্স, 3:4 তাহলে দেখো দুজনের অনুপাত বলে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রেও এক্স ধরেও করতে পারো, অথবা গ্যাপ গুলো ঠিকঠাক করে করতে পারো। বর্তমানের অনুপাত 3:4, আর 5 বছর পূর্বে 5 বছর পূর্বে আমাদের বলা হয়েছে কত 5:7। তো আগে গ্যাপ ঠিক করো, এখানে 2 এর গ্যাপ আছে, এখানে 1 এর গ্যাপ আছে, তাহলে একে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব 6:8। তো গ্যাপ আমরা ঠিক করলাম। বলে এবার পুরোটাকে কত দিয়ে গুণ করবো 5 দিয়ে না, হ্যাঁ যেহেতু স্যার 5 বছরের গ্যাপ এক্ষেত্রে, তাহলে 5 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কত 5 6 30, 30 আর আর এ হয়ে যাবে 40, আর এ হয়ে যাবে 5 দিয়ে গুণ করলে কত 25:35। তো দেখো 5-এর গ্যাপ হয়ে গেল দুটোরই। তো আমাদের একজ্যাক্ট বয়স পেয়ে গেলাম, এই যে পেয়ে গেলাম ওয়াই এর বয়স, তাহলে ওয়াই এর বয়স আমাদের বেরিয়ে গেল খুব সহজ ভাবে 40 বছর। আর একটা ভাবে আমরা করতে পারতাম, দেখো ওয়াই এর বয়স কত 3:4 বলা হয়েছে, যাও সেইভাবে বলা যাবে, নাও যেতে পারে, ঠিক আছে। দেখো তাহলে এইভাবে নর্মালি পেয়ে গেলাম আমরা কত 40 বছর। নেক্সট 17 নম্বর দেখো এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এ ইস টু ডি এর অনুপাত আমাদের বের করতে বলা হয়েছে। কত বলা হয়েছে আমাদের, এ ইস টু
বি। এ ইস টু বি আমাদের দিয়ে দেওয়া হয়েছে কত? 2:3। বি ইস টু সি দিয়ে দেওয়া হয়েছে আমাদের 4:5। সি ইস টু ডি দিয়ে দেওয়া হয়েছে আমাদের কত? সি ইস টু ডি 6:7। তো আমাদের কাজ হলো এখন সমান করা এদেরকে। তো সমান করার জন্য আমরা কি করব? এই যে বি কে সমান করব। তাহলে বি এর ভ্যালু কি কি আছে? 3 আছে আর 4 আছে। তাহলে কত 12 করলে হয়ে যায় না? তাহলে 4 দিয়ে গুণ করো। তাহলে 4 2 8, 3 4 12। আর একে 12 করতে গেলে 3 দিয়ে গুণ করো। তাহলে 3 4 12, 3 5 15। আবার আমাদের কাজ হলো সি কে সেম করা। এ আছে 15, তাহলে 90 যদি করি, 15 আর 6 এর লসাগু কত হয়ে যায়? 30। একবারে দেখো দেখো 30। একে 30 করতে গেলে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে। তাহলে 5 6 30, 5 7 35। একেও এখন 30 করতে হবে, তার মানে এটা হয়ে যাবে কত? 24:30। আর এ যেহেতু 24 হয়ে গেল, একে আবার আমরা 2 দিয়ে গুণ করবো, 16:24। এখানে বেশি আমাদের ভাবতেও হবে না। তাহলে দেখো আমাদের এ ইস টু ডি তাহলে আমরা পেয়ে গেলাম। এ আছে কত? 16, আর ডি আছে আমাদের 35। 16:35। এটা আমি অন্যরকম করে শিখি। কিভাবে? এ বাই বি ইন্টু বি বাই হুম, সি ইন্টু সি বাই ডি সমান দিয়ে করেছি 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7 করে ঠিক কাটাকাটি এটা। করতে হবে। ওটা আরো ভালো নিয়ম। এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি ইকুয়াল টু 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। তাহলে বি বি কেটে গেল, সি সি কেটে গেল। অতএব আমরা এখান থেকে এ বাই ডি পেয়ে যাব কত? মানে 2 থাকলো, আর কাজ কাটবে কিছু না। 4 2 8, 8 2 16, আর নিচে 35। অ্যান্সার হয়ে গেল 16:35 হয়ে গেল। তো আমরা করতে পারি ঠিক আমি সমান করে করেছি। যার যেটা সুবিধা। হ্যাঁ, এক্ষেত্রে যেমন এটা বেশি সহজ হয়ে গেল, কখনো হয়তো এটা থেকে আবার এটা সহজ হতে পারে। দুটোই দেখে নিবি। 16:35 অপশন বি। 18 দেখো, একটা নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে, আর অনুকূলে একই দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। তাহলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত হবে? তাহলে নর্মালি আমরা যদি বেগ দেখতে যাই, কত? 18 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে? যে প্রতিকূল। তো আমরা ধরো বেগটা যদি ধরে নিই, যে নৌকার বেগ x কিলোমিটার/ঘন্টা, আর স্রোতের বেগ y কিলোমিটার/ঘন্টা। তাহলে বলো, অনুকূলে মানে কি? যেদিকে স্রোত যাবে, তাহলে অনুকূলে যাওয়ার সময় নৌকার বেগ বাড়বে না কমবে? বাড়বে স্যার। করে যার বেড়ে যাবে। তাহলে অনুকূলে বেগ কত হয়ে যাবে? নৌকার বেগ এক্স প্লাস ওয়াই।
এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা। একইভাবে প্রতিকূলে মানে স্রোতের অনুকূলে প্রতিকূলে বেগ নৌকার বেগ হয়ে যাবে কত, এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই। কিমি পার ঘন্টা। এই হচ্ছে আমাদের এতদূর এইটুকু সূত্র গেল। এবারে আসি অঙ্কের মধ্যে। অঙ্ক কি বলছে যে প্রতিকূলে যাচ্ছে কত আর অনুকূলে যাচ্ছে কত। তো অনুকূলেও কত যাচ্ছে, 4 ঘন্টায় যাচ্ছে। আর প্রতিকূলেও যাচ্ছে কত, 8 ঘন্টা 48 মিনিট। তার আগে আমাদের কাজ হলো কি আগে ঘন্টায় নিয়ে যাওয়া। তো 48 মিনিট মানে কত ঘন্টা হয়ে যাবে, 48/60, 4/5। 44/5 ঘন্টা। এই কিভাবে করলাম দেখো, 48 মিনিটকে আমরা ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ করলাম, তাহলে 48/60, 12 দিয়ে কাটো, 4/5। এবং ওটা যোগ করলে যে কোনো জিনিস 1 যোগ 2 বা 2 যোগ ধরো 2/5 করবে, এটাকে মিশ্রের মতো হয়ে যায়, 2 পূর্ণ 2/5। তো সেই কাজটা এখানে করা হলো এবং সেটাকে আমরা ভেঙে নিলাম মিশ্র থেকে অপ্রকৃততে। তাহলে অনুকূলে যাচ্ছে যে রাস্তা 4 ঘন্টায়, প্রতিকূলে যাচ্ছে ওটাও 44/5 ঘন্টায়। এবং দূরত্ব আমাদের কিন্তু ফিক্সড, সেটা ধরে নিব কত, d কিমি যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত। তো বলো, তো আমরা এক্ষেত্রে তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু কত পেয়ে যাব, 44/5 ঘন্টা। x প্লাস ওয়াই পেয়ে যাব, d কিমি যাচ্ছে ও 4 ঘন্টায়, তার মানে d/4। একইভাবে প্রতিকূলে অর্থাৎ x মাইনাস ওয়াই আমরা পেয়ে যাব, d কিমি যাচ্ছে ও 44/5 মানে 5d/44। তাহলে আমরা এইভাবে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা কি করব, দুটোর অনুপাত করো, x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই কত, d/4 বাই 5d/44। তার মানে d/4 ইন্টু এটা উল্টে যাবে 44/5d। তো d ক্যান্সেল আউট, এখানে 11 থাকলো পরে, তার মানে 11/5। আমাদের কি দরকার, নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত দরকার, তার মানে x/y দরকার, তাই তো। হ্যাঁ স্যার। তো দেখো এখানে আমরা এখন কি কাজ করব, যোগ ভাগ প্রক্রিয়া। তো যোগ ভাগ প্রক্রিয়ায় তাহলে আমরা পেয়ে যাবো এটা x/y আর এটা হয়ে যাবে কত, 11 প্লাস 5/11 মাইনাস 5। কিন্তু তোমাদের আগে এই প্রক্রিয়া বলেছিলাম, তো প্রক্রিয়াটা কি জিনিস মনে আছে, এটা কি যোগ ভাগ প্রক্রিয়া। আচ্ছা। যে এই যে যোগ বিয়োগ করে, তো এখানে যেহেতু x প্লাস ওয়াই আর এখানে x মাইনাস ওয়াই ছিল, অ্যাকচুয়ালি সূত্রটা কি, যদি x/y ইকুয়াল টু a/b হয়, তাহলে আমাদের যোগ ভাগ প্রক্রিয়া কি বলে, এটা হলে যোগ ভাগ প্রক্রিয়া বলে কি, যে x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে কি a প্লাস বি বাই a মাইনাস বি। এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তো এটাও যদি এইভাবে x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই করি, তাহলে 2x/2y আসবে, যেটা x/y।
এখান থেকে দেখো আমরা এখন তাহলে এক্স বাই ওয়াই পেয়ে যাচ্ছে কত, 11 5 16, আর 11 থেকে 5 বাদ কত, তার মানে এক্স ইস টু ওয়াই পেয়ে যাবো 2 দিয়ে 8, আর এটা 3, 8:3। বোঝা গেল? তাহলে অ্যান্সার হয়ে যাবে 8:3, অপশন এ। 19 নম্বর, এ ও বি এর বয়সের অনুপাত 3:5, আর বি এর বয়স এ থেকে 8 বছর বেশি হলে এ এর বয়স কত? বি এর বয়স এ থেকে 8 বছর বেশি, তার মানে বলো তো এদের বয়সের গ্যাপ কত? গ্যাপটা কত? 8, গ্যাপও 8 হবে। আর এক্ষেত্রে গ্যাপ কত আছে দেখো, 2 এর গ্যাপ আছে না? 2, তার মানে আমাদের কত দিয়ে গুণ করতে হবে একে 8 এর গ্যাপ করার জন্য? 4 দিয়ে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে তার গুণ মানে করতে এটা হয়ে যাবে 3 4 12, 4 5 20, এবং আমরা দেখো এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এর বয়স হয়ে গেল কত, প্রথমটা 12 বছর, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 12 বছর। সঠিক উত্তর নির্ণয় করো। কি বলছে, 6:18 4:4 কত হবে? তো এক্ষেত্রে দেখো 6 এর সাথে 18 কত গুণ হয়েছে, 3 গুণ হয়েছে, তার মানে এরও কত হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। তাহলে 4 এর সাথে গুণ 3 হলে কত হয়ে যায়, 12। বোঝা গেল তো? তাহলে এইভাবে আমাদের এই জায়গাগুলো করতে হবে। তাহলে অনুপাত সমানুপাত আমরা কি শিখলাম, মেইনলি বয়সের অঙ্ক এখান থেকে তোমাদের বেশি আসে। সাথে আসে কি, এই যে যোগ বিয়োগ করা, যে এত যোগ করলে অনুপাত কত হবে, বা এত যোগ করার পরে অনুপাত এত হবে, এই যে যোগ বিয়োগের গুলো আসে। তারপর আসে কি, এই যে মুদ্রার অঙ্কগুলো আছে। হ্যাঁ হ্যাঁ মুদ্রার অঙ্কগুলো, মুদ্রার অঙ্কগুলো আছে। এই যে রিসেন্টলি যেমন তোমাদের যে অঙ্কটা আজকে করানো হলো মুদ্রার, সেই অঙ্কটা রিসেন্টলি যে আরআরবির পরীক্ষা চলছে এখন এনটিপিসি, সেখানেও এসেছিল। তো তো এখানে যেমন এইভাবে পার্সেন্টেজের এইভাবে অনুপাত বের করতে দিতে পারে আমাদের, এবং সমানুপাতের কিছু এই অঙ্ক, যেমন এই যে এইভাবে সমানুপাত আমরা বললাম, যদি এ ইস টু বি সমানুপাত সি ইস টু ডি হয়, তাহলে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, সেইভাবে আমরা বের করতে পারি। এটাও আমরা দেখো নর্মালি এইভাবে, তাহলে কি হয়, যা 18 গুণ 4 হচ্ছে 72, তাহলে 72 এর সাথে 6, 6 এর সাথে এমন কিছু গুণ করবো যাতে 72 হবে, তার মানে সেটা 12, সেইভাবেও আমরা বলতে পারি এটা 12 হবে। এটা রিজনিং এর মতন গণিত হলো। হুম, এটা রিজনিং এর মতন গণিত হলো। একদম রিজনিং এর মতো বলতে পারো, হ্যাঁ। তাহলে আমাদের ওই অনুপাত সমানুপাত, হ্যাঁ অনুপাত সমানুপাত হয়ে গেল। কি প্রশ্ন? একটা অঙ্ক পাঠিয়েছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি এখন করে দিয়ে তারপরে 8:15 বেজে গেল। আচ্ছা, এখানে আমি করে দিচ্ছি অঙ্কটা। আর একটা হোমওয়ার্ক দিই, বাড়িতে করে আপনাকে দেখ। হোমওয়ার্ক আমি দিব? হ্যাঁ স্যার। দাঁড়াও, এখন তো আমার এখনো কমপ্লিটই তো হলো না, মিশ্রণ করাবো বলেছিলাম, দেখি আগে এই অঙ্কটা করিয়ে দিই। আর মনে হয় হলো না আজকে। দেখো কি বলা হয়েছে, এটা হচ্ছে তোমাদের লাভ ক্ষতির অঙ্ক, যে কোনো অসাধু ব্যবসায়ী বিক্রি করার সময় কেজিতে, প্রতি কেজিতে 900 গ্রাম দ্রব্য দেয়, তারপরও সে 10%
লাভ রাখে, তাহলে ব্যবসায়ীর মোট লাভ কত? তাহলে বলো তো এখানে ও কয় ভাবে লাভ করছে? একবার ওজনে, 100। একবার দামে। দেখো, মোট লাভ কত, মেনলি এটা কি আমাদের পার্সেন্টেজেই হবে কত। তো দেখো, দামে লাভ যেটা করছে ওটা ওর নর্মাল জিনিস, যে কোনো 10 টাকার জিনিস 12 টাকা 15 টাকা যার যেমন ইচ্ছে ও নিতেই পারে। কিন্তু ও কিন্তু অসাধু কেন? কারণ ও দেখো ওজনে ও চুরি করছে। স্যার এটা ক্রয় মূল্যের উপর লাভ না বিক্রয় মূল্যের উপর লাভ? লাভ কিসের উপর করি আমরা? সবসময় ক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের উপর লাভ কি করে করবো? বিক্রয় মূল্যের উপর তো লাভ করতে পারবো না। হুম। লাভ করতে পারবো আমরা কিসের কিসের উপর? একটা ক্রয় মূল্যের উপর পারবো লাভ করতে, একটা পারবো আমরা হচ্ছে মুদ্রিত মূল্য, যেটাকে আমরা কি বলবো, ধরো এমআরপি বলে দিতে পারি। এমআরপি তো না, সেলিং প্রাইস বা প্যাকেটের মধ্যে একটা দাম আমরা ধরো লিখে দিলাম, মুদ্রিত মূল্য, অ্যাকচুয়ালি মুদ্রিত মূল্য, তার থেকে আমরা বেশি দিয়ে বিক্রয় করতে পারি, ওটাকে বিক্রয় মূল্য বলবো। তো বিক্রয় মূল্যের উপর আবার আমরা তো এক্সট্রা করে লাভ নিতে পারবো না, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এক্ষেত্রে দেখো দুইবার ও লাভ করছে। একবার কি করছে, যে 1000 গ্রামের জায়গায় ও দিচ্ছে কত, 900 গ্রাম। তো এখানে ও কত পার্সেন্ট লাভ করছে? দেখো 100 গ্রাম ও লাভ করছে কততে, 100 গ্রাম ও লাভ করছে কততে, 1000 গ্রাম। তার মানে কত, 1/10 না? আর 1/10 মানে কত পার্সেন্ট? 11/10%। 10%। 11 কেন, 100/1000, তার মানে 1/10। তাহলে ও এটা কি দেখো, ওজনে ও 10% লাভ করছে, তার সাথে সাথে আবার দামেও 10% লাভ করছে। তাহলে ওজনে 10% ও দামে 10% লাভ। তাহলে ওতে মোট লাভ তাহলে হয়ে যাবে কত ওর? 21%। সব এই জায়গায় দেখো, এই জায়গায় একটু এ হলো, এটা কতর মধ্যে 100 গ্রাম ও লাভ করছে? 900 গ্রামের মধ্যে না, না 1000 গ্রামের মধ্যে। ও 900 গ্রাম যখন বিক্রি করছে, সেখানে অলরেডি ও 100 গ্রাম ও লাভ করে নিল। কারণ ওটা তো, তাহলে ও 100 গ্রাম লাভ কতর উপর করছে? 900 গ্রামের উপর করছে। এই জায়গাটা ঠিক করা হবে। দেখো 100 গ্রাম ও লাভ করছে, 900, প্রতি 900 গ্রাম বিক্রি করছে, ওখানে ও 100 গ্রাম করে লাভ করছে, তাই তো? এখান থেকে আমরা তাহলে এটা পেয়ে যাবো কত, 1/9। আর 1/9 মানে কত, 11.11%। 10%। 1/9 মানে 11.11%। তাহলে মোট লাভ আমাদের হয়ে যাবে কত, ওজনে ও করছে 10% না, ওজনে করছে কত, 11.11%। তাহলে মোট হয়ে গেল কত, 10 প্লাস 11 প্লাস 10 গুণ 11.11/100। দেখো এত দূর কারো বুঝতে অসুবিধা? না। তাহলে এবার ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, 21.11 প্লাস, তাহলে এখানে হয়ে যায় কত, 0 0 কেটে গেল। তাহলে এটা হয়ে যাবে, দেখো একটা দশমিক সরে যাবে, তার মানে 1.111%। এখানে শূন্য নিলাম, একটা সুবিধা হবে। তাহলে 21 আর 1 হয়ে যাবে 22, আর এখানে 110 আর 111, 221, তাই তো? তার মানে 22.22 বা 221%, এরকম কিছু। এই হয়ে গেল আমাদের মোট লাভ। স্যার আপনি কি লাভ ক্ষতি করিয়ে দিয়েছেন? লাভ ক্ষতি বঙ্কিম স্যার করিয়েছিল, এখানে তোমাদের এখন এমসিকিউ প্র্যাকটিস করায়নি। লাভ ক্ষতি, সময় কার্যটা করিয়েছে কি? সময় কার্য তো করায়নি না, তোমাদের ওখানে আছে। যাই হোক, এগুলো আমি করাবো, আস্তে আস্তে করিয়ে দেবো, টাইম তো আছে তোমাদের আসলে।
স্যার এটা যদি এরকম করো তো মেরে মানে এই যে অসাধু ব্যবসায় যে 900 টাকা দ্রব্য বিক্রি করলেন তাহলে হুম। আমার 1000/900 100 করলে হবে তো 11.11% হবে। 1000/? 1000/900 গুণিত 100 হলে হচ্ছে 11.11। আসছে কি 9, 11, 99 না? বেশি আসবে তো, 100 চলে আসছে তো। সেটা 1000 নিবো কেন আমরা? 1000 নিবোটাই কেন উপরে? কারণ এটা মেরেছে মানে অসাধু তো মানে সেটা কিছুটা মেরেছে, মানে কিছুটা সেটা লাভে মেরেছে আছে। মানে হ্যাঁ, ও কিছুটাও হচ্ছে ঠকিয়েছে। যেটা কত, 100 গ্রাম তো, ও 1 কেজি জায়গায় দিচ্ছে 900 গ্রাম। তো প্রত্যেক 900 গ্রাম বিক্রি করার জন্য কত গ্রাম করে লাভ করছে? যেই 900 গ্রাম বিক্রি করলো ও 100 গ্রাম লাভ করে নিল, আবার 900 গ্রাম বিক্রি করলো আবার 100 গ্রাম লাভ করলো, এরকম হচ্ছে না? সেইভাবে ভাবো, 900 গ্রামেও 100 গ্রাম লাভ করছে, সেই জন্য আমরা করলাম যে 100 গ্রাম/900 গ্রাম, 1/9। এবার পার্সেন্টেজ করতে গেলে কি করতাম আমরা? 1/9 গুণ 100 করতাম। যদি আমাদের এই ভ্যালু গুলো না জানা থাকে তাহলে এইভাবে 100/9, তখন দেখবে 11.11% আসছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, মিশ্রণ আমাদের হাতে 10-12 মিনিট আছে, একটু করে নিয়ে যেটা হবে। বাকিটি তোমার বাড়িতে চেষ্টা করবো, নেক্সট দিন আমি করা যাবে। দেখো মিশ্রণ শুরু করছি। 1 নম্বর কি বলছে, যে যে অনুপাতে স্পিরিটের সঙ্গে জল মিশিয়ে বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর এত% লাভ হবে, তা কত? এগুলো লাভ ক্ষতির অঙ্ক, এটা আমি নেক্সট দিন করাবো। নেক্সট চ্যাপ্টার তোমাদের লাভ ক্ষতি হবে এরপরে। 2 নম্বর কি বলছে দেখো, 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। দুধ ও জল, তো দুধ আছে কত, 90%, আর জল আছে কত, 10%, মানে 9:1। কিন্তু টোটাল হচ্ছে কত, 40 লিটার। তো 10 মানে 40, 1 মানে 4, তার মানে এটা হয়ে যাবে আমাদের 36:4 বলতে পারি এটা। দেখো তাহলে দুধ হচ্ছে 36 লিটার, জল হচ্ছে 4 লিটার। নেক্সট কি বলছে, ওই মিশ্রণে আরো যত গ্রাম জল মিশ্রিত করলে মিশ্রণে জলের পরিমাণ কত হবে, 28% হয়ে যাবে। তা হবে আরো কিছু জল মিশিয়ে দিতে হবে যাতে করে মিশ্রণের পরিমাণ, অর্থাৎ এক্ষেত্রে তাহলে দেখো দুধ ও জলের অনুপাত কত হয়ে যাবে, 28%, তার মানে কত, 72। দুধ থাকবে 72%, জল থাকবে 28%। এক্ষেত্রে অনুপাত কত হয়ে যায় দেখো, 4 দিয়ে ভাগ করলে 18, আর এটা হয়ে যাবে 7। 4 4 7 28। তো আমরা কি মেশাচ্ছি, জল মেশাচ্ছি, তার মানে দুধের পরিমাণটা সেম থাকবে না? তো দুধের পরিমাণ সেম করার জন্য দেখো 36 করতে গেলে আমাকে পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তার মানে 36:14। তো বলো কত জল আমাদের মেশাতে হচ্ছে, 10 লিটার না? হ্যাঁ। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 10 লিটার।
তাহলে ওখানে কি করব, 10 লিটার যদি আমরা জল মেশাই তাহলে সেই অনুপাত হয়ে যাচ্ছে 10% থেকে, জলের পরিমাণ 10% থেকে হয়ে যাবে কত, 28%। 3 নম্বর বলছে একই পাত্রে দুধ ও জলের অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, ওই পাত্র থেকে যে পরিমাণ মিশ্রণ তুলে সম পরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের অনুপাত সমান হয়। তো এখানে কি করা হচ্ছে, যে এখানে ধরো দুধ জল আছে একটা, যাদের অনুপাত বলে দেওয়া হচ্ছে 9:6। এখান থেকে আমরা কি করলাম, x লিটার, ধরো x লিটার দুধ জলের মিশ্রণ তুলে একটা পাত্রে আমরা রাখলাম, তার মানে এখানে তাহলে এখন x লিটার আছে। তার সাথে সাথে আবার কি বলছে, যে পরিমাণ মিশ্রণ তুলবো সেই পরিমাণ জল মেশাবো, তার মানে আবার x পরিমাণ জল মেশাতে হবে, তাই তো? তাহলে টোটাল এখানে মিশ্রণটার পরিমাণ 2x লিটার হয়ে যাচ্ছে না? দেখো এখানে মিশ্রণের পরিমাণ কত, 2x লিটার হয়ে গেল না? বোঝা যাচ্ছে এটা? এবং আমাদের কি বলা হয়েছে, দুধ জলের অনুপাত সমান হবে, তো অনুপাত সমান হবে মানে কি, এদের অনুপাত তাহলে কত হয়ে যাবে, 1:1 বলতে পারি। ও রেসপন্স করো, বলতে পারি ওটা। তো এক্ষেত্রে ধরো আমরা দুধের পরিমাণ ধরে নিব 9 লিটার, এবং জল হচ্ছে কত, 6 লিটার। তো টোটাল থাকলো কত, 9 আর 6 15 লিটার। বা যদি x লিটার তুলি, তো x লিটারে দুধ কত থাকবে, বলতে পারি x লিটারে দুধ থাকবে 9x/15 লিটার, এবং জল থাকবে কত, 6x/15 লিটার। দেখো এটা বলা যাবে। তো এই যে এটা উঠালাম, এরপরে কি বলছে যে জল মেশাবো, জল, তাহলে জলের পরিমাণ, এক্ষেত্রে জলের পরিমাণ কত হয়ে যাবে, দুধ তো 9x/15 ছিলই, আর জল হয়ে যাবে কত, ছিল হচ্ছে 6x/15, আর জল আবার মেশাতে হবে কত, যতটা নেব, এখানে x নিয়েছি তার মানে x লিটার জল মেশাবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এই রেশিওটা। এখন আমাদের কাজ হলো x এর ভ্যালু বের করা। তো 15 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 9x, এটা হয়ে যাবে 15 দিয়ে গুণ করলে কত, 6x,
প্লাস 15x। এই টাইপের কনসেপ্ট আমি তোমাদের শিখাবো পরের দিন, তাকে এইভাবে কঠিন হয়ে যাবে। নেক্সট দিনই করাবো এটা। তো আমরা পরের দিন মিক্সচার বা মিশ্রণের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট মানে কি, একটা জায়গা থেকে তুলবো দিয়ে ওখানে আবার কিছু অ্যাড করব। এই ধরনের সূত্রগুলো আমরা পড়বো, দিয়ে এই অঙ্কগুলো আমরা পড়বো। থাক আজকে এতটাই থাক, নেক্সট দিনই পড়বো। তো হয়েও গেল অনেকক্ষণ, এমনিতে শেষও হবে না। ঠিক আছে, এটা আমরা এই চ্যাপ্টারটা পরের দিনই কন্টিনিউ করবো। গুড নাইট সবাই।